আসসালামু আলাইকুম। আমি ওই এক্সেল ফাইল তৈরি করেছি 2023-24 কর বছরের আয়কর রিটার্ন প্রস্তুত করার জন্য, ট্যাক্স ক্যালকুলেশন সহজে করার জন্য। তো এটাকে আমি ফলো করছি যে নতুন যে ফর্ম আছে সেই ফর্মে যে সমস্ত পয়েন্টগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে আমি মাইক্রোসফট এক্সেল ফাইল তৈরি করছি। তো এটার সুবিধা হলো যে আমার অ্যাকুরেট হিসাবটা হবে, কষ্ট কম হবে। এই জন্য আর কি আপনি যারা আমার এটা দেখতেছেন তারা ঠিকই বুঝতে পারছেন। গত পর্বে আমি শুরু করেছি, তো সেখানে শুরু করেছিলাম যে শিডিউল 1, যে ইনকাম করিম সাহেব ইনকাম করেন, কি কি খাতে ইনকাম করেন সেটা দেখাইছি। আজকে হবে তিনি যে খরচ করেন, এক্সপেন্সেস এক্সপেন্ডিচার, সেভাবে সেটা কিভাবে সহজে ক্যালকুলেট করা যায় এবং তার সম্পদ বিবরণী কিভাবে অ্যাকুরেটলি দেওয়া যায়। অনেকেই দেখা গেছে, আমি লক্ষ্য করছি আমাদের বন্ধুরা তারা সম্পদ বিবরণী করার সময় তারা অ্যাকুরেটলি করতে পারে না, পরে একটা গোজামিল হয়ে যায়। দেখা যাচ্ছে যে গত বছরের সম্পদ বিবরণী এবং এবারের সম্পদ বিবরণীর সাথে মিলে না। তো সেটা সহজে দূর করার জন্য আমি একটা কৌশল অবলম্বন করি, সেটা দেখেন। আমি স্ক্রিন শেয়ার করছি, তাতে বুঝতে পারবেন কিভাবে এটা সম্পদ বিবরণীটা সহজে তৈরি। আমরা এর আগের পর্বে বা প্রথম পর্বে দেখাচ্ছিলাম যে কিভাবে ইনকাম ট্যাক্সের হিসাবের জন্য ইনকাম যে শিডিউল 1 এইটা ক্যালকুলেশন করা যায়। সেখানে ছিল যে আমি দেখাচ্ছিলাম যে একজন এক্সাম্পল দিয়া, করিম সাহেব সরকারি কর্মকর্তা ছিলেন, অবসরে যাওয়ার পরে তিনি প্রাইভেট ইনস্টিটিউটে চাকরি করেন। তাহলে সেখান থেকে একটা পে পান, অনেকগুলো অ্যালাউন্স পান, সেগুলির যোগফল এটা। তারপরে শেষে এই টোটাল এত টাকা ইনকাম পেয়েছেন, কিন্তু তা এখান থেকে একবারে 3 ভাগের 1 ভাগ তিনি ট্যাক্স এক্সেম্পটেড হবেন। এটা হিসাবটা করার জন্য করতে হবে, এটা সমান চিহ্ন দিলাম এখানে, আর এখানে একটা ক্লিক করলাম, অবলিক দিয়া 3 দিলাম, মানে ভাগ 3, এন্টার দিলে বেড়ে গেল যে 3,66,000 এক্সেম্পটেড। আর যেটা আছে সেটার উপর ট্যাক্স দিবেন। কিন্তু এই কথাটা আমি বলি নাই গত পর্বে, যে এটা যদি 4,50,000 উপরে হয়, 4.5 লাখের উপরে, তাইলে 4.5 লাখ টাকা পর্যন্ত এক্সেম্পটেড হবে, তার বেশি না। তো এটা আগের পর্বের কথা। আর আজকে দেখাবো যে অ্যাসেট, সম্পদ বিবরণীর হিসাবটা আমি কিভাবে করব। সম্পদ বিবরণীর হিসাবটা হবে, করতে গেলে আমাকে যে এক্সপেন্স হয়েছে, খরচ হয়েছে, সেটাও হিসাব করতে হবে। সম্পদ অর্জন করতে গিয়ে খরচ হয়, সেটা হিসাব। তাহলে আমি যাই সেখানে, প্রথমে আমি দেখব তার খরচটা কেমন হয়েছে। খরচটা তিনি এখানে খাত আছে ওগুলা 9টা। 1 নাম্বার খাতে 2 লাখ টাকা, 3 নাম্বার খাতে 1,80,000, 4 নাম্বার খাতে 70,000, তারপরে 7 নাম্বার খাতে 2 লাখ টাকা, আর এই 8 নাম্বার খাতে হলো ওই যে ট্যাক্স ডিডাক্টেড এন্ড কালেক্টেড সোর্স ট্যাক্স, সেটার একটা হিসাব আছে, আমি এটা শীটে করছি। ট্যাক্স ডিডাক্টেড, সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স, ট্যাক্স পেইড উইথ প্রিভিয়াস রিটার্ন, ব্যাংক এক্সপেন্ডিচার, সেগুলো যোগ করে এটা আসছে, সেটাই ওখানে আমি নিয়েছি এই ইয়েতে এক্সপেন্সেস হলো কোথায়, এইখানে। তাহলে টোটাল এক্সপেন্সেস হলো এটা। তাহলে আমি দেখালাম যে এক্সপেন্স সম্পদ বিবরণীতে এটা আগে লাগবে, করে রাখতে হবে। এখন আমি সম্পদে চলে গেলাম অ্যাসেট। অ্যাসেট হিসাব করার জন্য আমাকে এখান থেকে শুরু করতে হবে, স্টেটমেন্ট অফ অ্যাসেট। 1 নাম্বার আছে সোর্স অফ ফান্ড। আমি যে
টাকা অর্জন করছি বা এই করিম সাহেব যে অর্জন করছেন সেটা কি কি খাতে, একটা হলো সিরিয়াল নাম্বার 1 এ যে স্টেটমেন্টটা দিচ্ছে নাকি ইনকাম, টোটাল ইনকামের, সেটা এখানে আনা হয়েছে। ইনকাম ট্যাক্স, যে ইনকাম অ্যান্ড ট্যাক্স এই শিটে থেকে আনা হয়েছে। তাহলে কিভাবে আনলাম দেখেন, এখানে সমান চিহ্ন দিলাম, তারপরে এই ইনকাম অ্যান্ড ট্যাক্স এই 11 নম্বরে চলে গেলাম। এই যে 11 নম্বর, এটা এখান থেকে আসছে এটা। তারপরে 11 নম্বর, এটা ভুল হয়েছিল, সমান এটি 11, এই যে 11 নম্বর, এন্টার দিলাম, আসছে। তারপর এটা হলো ট্যাক্স এক্সেম্পটেড, এটাও ওইদিকে আছে এক্সেম্পটেড টেস্ট, এই শিডিউল 1 এ এখানে সমান এই শিডিউল 1 এ এক্সেম্পটেড ট্যাক্স আছে। তারপর এটা আছে যে গিফট রিসিপ্ট এবং আদার্স, কেউ যদি গিফট দেয় তাহলে তার ট্যাক্স দিতে হবে না ওই টাকার উপরে। আর ইনি পেয়েছেন পেনশন, পেনশন পাইছেন, এটা পেনশনের হিসাব আছে। আমি দেখেন পেনশনের হিসাবটা দেখাচ্ছি। ব্যাংকের মাধ্যমে তো পেনশন আসে, সে কত তারিখে কত টাকা পেয়েছে এখানে সব হিসাব আছে, এইটা ওখানে নেওয়া হয়েছে। এই টোটালটা এই এই এত, তাহলে এইটা তিনি বেতন থেকে পেয়েছেন, এটা এক্সেম্পটেড, আর এটা হলো ওই পেনশন থেকে পেয়েছেন। তাহলে এইগুলি হলো তার টোটাল ইনকাম হয়েছে। আপনারা জানেন কিন্তু আমরা কিন্তু ট্যাক্স দিই ইনকামের উপরে, এই ইনকামটা হলো তার টোটাল এই এত। তারপরে গত বছর ছিল তার টোটাল সম্পদ ছিল এত, তাহলে এটা ছিল আর এটা আসলো, তাহলে টোটাল হয়ে গেল 1,67,00,000 টাকা টোটাল কিন্তু সম্পদ আসলো। আসলে কি হবে, তিনি খরচ করছেন এক্সপেন্সেস এন্ড লস, খরচ করছেন এত, আর তিনি গিফট দিচ্ছেন, গিফট দেওয়া মানে কি লস হওয়া, গিফট দিয়ে কিন্তু কেউ ফেরত পায় না, ধার দিলে ফেরত পেত, কিন্তু গিফট দিচ্ছেন এটা, তাহলে টোটাল গেছে কত এত, এটা এখানে লিখলাম। এখন 3 থেকে 4 আমি বিয়োগ করব, এই দেখেন D8 মাইনাস D12, এই যে এটা, তাহলে 1,67,00,000 টাকার জায়গায় হয়ে গেল 1,56,00,000 হলো। তারপরে এটা হলো নেট ওয়েলথ at last date of this financial year, এটি তার সম্পদ। এখন তার কোনো লাইবিলিটি আছে কিনা, থাকলে লিখতাম, নাই দেখে ওইটাই ওই অঙ্কটাই এখানে আসলো। তাহলে এখানে আমি হলুদ দাগ দিয়েছি সেই কারণে, এইটা তার অর্জিত এখন শেষে সম্পদ হয়েছে আর কি গত এই বছর। এখন এই যে এত টাকা সম্পদ, এত টাকা সম্পদের বিবরণটা কোথায় দেব, তাহলে এটা হলো 8 নম্বরে। 8 নম্বরে দেখেন ABCD করে একদম টি পর্যন্ত আছে, সেইগুলি আমি লিখে গেছি, যে খাতে যত টাকা সম্পদ আছে সেটা লিখছি। লেখার পরে এখানে ক্যাশ ইন হ্যান্ড এন্ড আউটসাইড বিজনেস, হাতে আছে এবং বিজনেস এটা কত টাকা আছে, ব্যাংকে আছে, যেটা বিজনেসের সাথে সম্পর্ক না সেটা। তাহলে ব্যাংক ব্যালেন্স আছে এত, এটা আমি ওই ব্যাংক ব্যালেন্স থেকে আমি হিসাব বের করছি। দেখেন ব্যাংক ব্যালেন্সের একটা হিসাব আছে, এই যে ব্যাংক ব্যালেন্স সবগুলো যোগ করছি, ওইটার থেকে আসছে। তো এই ব্যাংক ব্যালেন্স হলো তার এত, আর ক্যাশ ইন হ্যান্ড এখানে জিরো দিয়ে রাখবেন, করার সময় জিরো, হাতে কোনো টাকা নাই, এইভাবে হিসাব করবেন। এটা আমার কৌশল, কিভাবে কেন করি সে পরে বলতেছি।
এখন টোটাল ক্যাশ ইন হ্যান্ড এন্ড ফান্ড আউটসাইড বিজনেস, এই টাকাটাই ক্যাশ এবং ব্যাংকে আছে, এটা এটা এদিকে নিলাম। তাহলে এই 8 এর সমস্ত সবগুলো যোগ করলাম, 8 এর এ থেকে নিয়ে 8 এর 8 পর্যন্ত, সেটা হলো এটা। এই যে সাম C22 থেকে C43, এটা তাহলে 1,19,00,000 টাকা তার এই যে যোগ করলে এটা লাস্ট টোটাল অ্যাসেট। এই যে টোটাল অ্যাসেট ডিস্ট্রিবিউশন হয়ে রইল, এটা আর এটা সমান হওয়ার কথা, 7 নাম্বার। নাইলে তাই আমি ডিফারেন্সটা হলো কিনা দেখতেছি। তাহলে 7 নাম্বার হলো এত, 10 নাম্বার হলো এত, যে তাহলে ডিফারেন্স হয়ে গেল কেন? এই যে এত মাইনাস 49 মাইনাস 50, এই যে ডিফারেন্স ছিল আসলে এই টাকাটা আছে, এটা হাতে আছে। এই যে জিরো লিখছি যে ওখানে বসাইতে হবে, এটা ডাইরেক্ট মনে থাকবে না, এজন্য লিখে নিই এখানে 3693 485.81, এটা আমি কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিই জিরোর জায়গায়, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই জিরোর জায়গায় পেস্ট করে, হলুদ করে রাখছি। দেখেন এখন ঠিক আছে, এখন ঠিক আছে না? এই যে জিরো হয়ে গেল। ওই ওই ওইদিকে যে হিসাবটা করছি 7 নাম্বার পর্যন্ত যত টাকা ডিস্ট্রিবিউশনে আছে আমার সম্পদ কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে, এটা ওরা জানা অনেকে করতে পারে না দেখে গোজামিল দিয়ে দেয়, দেখা যাচ্ছে এইটার এটা সমান না, এটা গোজামিল হয়। এই গোজামিল যখন ধরা পড়বে অডিটে, তখন আপনাকে নানান রকম ভাবে কোয়ারি করবে। তো এটাই হলো এই আমার একটা কৌশল, যে ওই টাকা তার নগদ আছে, কত টাকা নগদ আছে, ক্যাশ আছে 36 লাখ টাকা। ওদের এত টাকা কেউ নগদ রাখে নাকি? রাখতে পারে, সিন্ধুকে রাখতে পারে, বালিশের নিচে রাখতে পারে, ট্রাঙ্কে রাখতে পারে, বউয়ের কাছে রাখতে পারে, ছেলের বউয়ের কাছে রাখতে পারে, বা একজনকে বায়না দিচ্ছে একটা আগামী বছর সুপারি করবে, দিতে পারে, নানান ভাবে রাখতে পারে। কাজে এটা নিয়ে কোশ্চেন করে কোনো লাভ নেই। 36 লাখ টাকা সে তার আছে। আজকে এই দেখালাম যে সম্পদ বিবরণী কিভাবে তৈরি করতে হয়। আমরা এর পরবর্তী পর্বে অন্যান্য যে শীটগুলো আছে সেই শীটের হিসাবগুলো দেখাবো, বা অন্যভাবে যারা ইনকাম করেন সেটাও দেখাবো। আপনারা ফলো করতে থাকুন। দেখলেন আমি স্ক্রিন শেয়ার করলাম আমার কম্পিউটারে, যে এক্সেল ফাইল দিয়ে কিভাবে সহজে এক্সপেন্ডিচার এবং সম্পদ বিবরণীটা তৈরি করা গেল, এবং কিভাবে ওই ডিফারেন্সটা দূর করা গেল, ক্যাশ ইন হ্যান্ডে কিভাবে অঙ্ক বসাইতে হয় সেটা দেখালাম। তা আমরা এর পরবর্তী পর্বে বিভিন্ন রকম ধরনের ইনকাম আছে, এক একজনের এক এক রকম, সেগুলির হিসাব কিভাবে করা যায় এবং কিভাবে এই ট্যাক্স ক্যালকুলেশন করা যায় সেটা দেখাবো, এবং তার সেখান থেকে নিয়ে এই ডাটাগুলো কিভাবে ফর্ম ফিল আপ করা যায় সেটা। আজকে পর্ব এখানে শেষ হলো। ধন্যবাদ।